ইচ্ছা না থাকা সত্ত্বেও ইয়াসমিন আক্তারকে পুলিশের ভ্যানেই চড়তে হয়। আর পরের দিন সকালেই ইয়াসমিন আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকার লোকজন যখন জানতে পারেন তখন তারা বিক্ষোভে ফেটে পড়ে। বাংলাদেশের একটা খারাপ কালচার হলো এখানে সহজে কোনো বিচার পাওয়া যায় না। এর জন্য আপনাকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। আর এর থেকেও খারাপ যে কালচারটি সেটি হলো আন্দোলনকারীদের বুকে গুলি চালানো। আহত নিহত শহীদদের সংখ্যার অনুপাত থেকেই বোঝা যায় কত বড় আন্দোলন ছিল এটি। বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। পরের বছরেই দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেয় এবং শেখ হাসিনা ইয়াসমিন আক্তারের হত্যা বিচার করে ফেলে। বাট আন্দোলনরত জনগণের উপর গুলি চালানো পুলিশ সদস্যদের বিচার কেন হয়নি? সালটা ছিল 1995। আগস্ট মাসের 23 তারিখ ঢাকা থেকে হাসনা এন্টারপ্রাইজ কোচ বাসে করে ইয়াসমিন আক্তার রওনা দেয় দিনাজপুরের উদ্দেশ্যে। রাত 3টা নাগাদ বাসটি দিনাজপুর 10 মাইল মোড়ে এসে পৌঁছয় এবং ইয়াসমিন আক্তারকে নামিয়ে দিয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেয়। সে সময় 10 মাইল মোড়ের একজন পানের দোকানদার জবেদ আলী সহ স্থানীয় কিছু লোকজন সেখানে উপস্থিত ছিলেন। ইয়াসমিন আক্তার সেখানেই শহরে যাবে এমন বাসের জন্য অপেক্ষা করতে থাকে। এরই মধ্যে একটি ডিউটিরত পুলিশ পেট্রোল ভ্যান সেখানে উপস্থিত হয়। পুলিশ পেট্রোল ভ্যানটিতে একজন এসআই ও 2 জন কনস্টেবল রয়েছিল। এই 3 জন পুলিশ সদস্য রাতের ডিউটি শেষ করে থানায় ফিরছিলেন। ফেরার পথে 10 মাইল মোড়ে ইয়াসমিন আক্তারকে একা দেখে বিভিন্ন রকম প্রশ্ন করতে শুরু করে তাকে। সে কোথা থেকে এসেছে এবং সে কোথায় যাবে। প্রশ্নের উত্তরে ইয়াসমিন আক্তার জানায় সে ঢাকা থেকে এসেছে এবং রামনগর এলাকায় তার মা থাকে, সেখানেই সে যাবে। এসব শুনে পুলিশেরা বলে তারা থানায় যাচ্ছে আর থানা থেকে রামনগর মাত্র 1 কিলোমিটার দূরত্বে। তাই তারা ইয়াসমিন আক্তারকে এই প্রতিশ্রুতি দেয় যে তারা তাকে নিয়ে গিয়ে তার মায়ের কাছে পৌঁছে দেবেন। ইয়াসমিন আক্তার একা একটি মেয়ে, প্রথমে সে রাজি হচ্ছিল না সেই পুলিশের সাথে যেতে, কিন্তু স্থানীয় লোকজন ও পানের দোকানদার মনে করেন যে পুলিশের ভ্যানে যাওয়াটাই ইয়াসমিন আক্তারের জন্য বেশি নিরাপদ। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও ইয়াসমিন আক্তারকে পুলিশের ভ্যানেই চড়তে হয়। আর এটাই ছিল ইয়াসমিন আক্তারের জন্য জীবনের সবচেয়ে বড় ভুল। পুলিশ ভ্যানটি ইয়াসমিন আক্তারকে নিয়েই রওনা দেয়। আর পরের দিন সকালেই 10 মাইল মোড় থেকে কয়েক মাইল দূরে একটি ব্র্যাক অফিসের সামনে ইয়াসমিন আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকার লোকজন যখন জানতে পারেন তারা কাল রাতে যে মেয়েটিকে পুলিশের হেফাজতে ছেড়েছিলেন সেই মেয়েটির লাশ রাস্তার ধারে পড়ে রয়েছে, তখন তারা বিক্ষোভে ফেটে পড়ে। তারা এর সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি করতে থাকে। বাংলাদেশের একটা খারাপ কালচার হলো এখানে সহজে কোনো বিচার পাওয়া যায় না। এর জন্য আপনাকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। আর এর থেকেও খারাপ যে কালচারটি সেটি হলো আন্দোলনকারীদের বুকে গুলি চালানো। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 24 জুলাই আন্দোলন পর্যন্ত প্রতিটিতেই পুলিশের গুলিবর্ষণ সাধারণ বিষয়। রাজপথ যেন কোনো পুলিশের ফায়ার প্র্যাকটিস গ্রাউন্ড। কেউ সেখানে গেলেই লাশ হয়ে ফিরতে হয়। 1995 সালে গড়ে ওঠা ইয়াসমিনের জন্য আন্দোলনেও এর ভিন্ন কিছু দেখা যায়নি। সেই আন্দোলনেও পুলিশের গুলি চলে, আহত হয় 3 শতাধিক আর শহীদ হয় 7 জন। আহত নিহত শহীদদের সংখ্যার অনুপাত থেকেই বোঝা যায় ঠিক কত বড় আন্দোলন ছিল এটি। বর্তমান সময়ের মতো সে সময়ও বাংলাদেশের ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তারই বড় বোন বেগম খোরশেদ জাহান ও চকলেট আপা তখন দিনাজপুরের এমপি। তারা দুজনেই দিনাজপুরের কৃতি সন্তান এবং দুজনেই দিনাজপুরের মেয়ে হয়ে দিনাজপুরের আরেক মেয়ে ইয়াসমিন আক্তারের ধর্ষণ ও হত্যা বিচারের জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ কাগজপত্রে উঠে আসেনি। আন্দোলনরত দিনাজপুরবাসী ভেবেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরে আসবেন এবং আন্দোলনরতদের প্রতিশ্রুতি দেবেন যে তিনি ইয়াসমিন আক্তারের হত্যা বিচার করবেন, কিন্তু তিনি এর কোনোটাই করেননি। বরং তিনি সে সময় বেইজিং সফরে যান জাতিসংঘে নারী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। এই ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক ফয়েজ আহমেদ তার প্রবন্ধের শিরোনামে লিখেন, ইয়াসমিনের লাশের বোঝা কাঁধে নিয়েই প্রধানমন্ত্রীর বেইজিং সফরে যেতে হচ্ছে। তবে দিনাজপুরে সে সময় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া না এলেও বিরোধী দলীয় নেত্রী হিসেবে দিনাজপুরে ঠিকই এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
তিনি ইয়াসমিনের মাকে সহমর্মিতা জানিয়ে আন্দোলনরতদের শান্ত থাকতে বলেন এবং এর সুষ্ঠু তদন্তের দাবি করেন। এই ঘটনাটি কিন্তু পুরো দেশবাসীর উপরে বিরাট প্রভাব ফেলে। পরের বছরে এই দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেয় এবং শেখ হাসিনা ক্ষমতা হাতে পেয়েই ইয়াসমিন আক্তারের হত্যা বিচার করে ফেলেন। অভিযুক্ত 3 পুলিশ সদস্যের ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়। তাই বলা যায় অল ক্রেডিটস গোজ টু হাসিনা। বাট আন্দোলনে যারা শহীদ হলেন, তাদের উপরে যারা গুলি চালালেন, তাদের বিচার হলো না কেন? আন্দোলনরত জনগণের উপর গুলি চালানো পুলিশ সদস্যদের সে সময় বিচার কেন হয়নি, এটা সঠিকভাবে বলা না গেলেও আমি সেই আন্দোলনের পেছনে একটি গল্প পেয়েছি, যেটি আপনাদের সাথে শেয়ার করব। এরপর আপনারাই বুঝে নেবেন সেই 7 জন শহীদের উপর গুলি চালানোর বিচার কেন হয়নি। ঘটনাটা পড়ব আমি এই বইটি থেকে, আমার ফাঁসি চাই। লিখেছেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। এখানে 142 পৃষ্ঠায় লিখেছেন, 1995 সালের 24 আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে 14 বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 নেতা ঢাকায় এসে 32 নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল প্রায় 5টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনা আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিয়ে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বেগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না, এখন দিনাজপুর থেকে শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে, লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে। যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবু এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। পুলিশের মাঝে লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ লাশের স্তূপ লাগিয়ে দিবে। পুলিশের সাথেও কন্ট্যাক্ট করেন, টাকা পয়সা দিবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলেই কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পাবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না। ইয়াসমিন এসব ঘটনার একটা সুযোগ করে দিছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগ নামে বিন্দু বিসর্গও যেন না আসে, সব করবেন পেছন থেকে। আর সত্যিই যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমি দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বলে আসব, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, ইত্যাদি ইত্যাদি কথা। কিন্তু আপনারা কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দিব। আমি শুধু কাজ চাই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেল। তখন রাত 8টা। ওদিকে দিনাজপুরের অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপে দেওয়ার চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঠিক 2 দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম ধানমন্ডি 5 নম্বরে ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই বলে মেসেজ বা সংবাদ দেন যে নেত্রীকে বলবেন, এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায় নাই, তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেয়া হলে তিনি সঙ্গে সঙ্গে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে ধানমন্ডি 8 নম্বর রোডে তার চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকেন এর বাসায় গিয়ে দিনাজপুরের অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে সোরে চালিয়ে যান, টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন, জনতাকে শান্ত থাকার ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি।
অর্থাৎ যত টাকা খরচ হয়েছে তত ফল আসেনি, কিন্তু ফল এসেছিল। 1996 সালের নির্বাচনে তিনি জয়লাভ করেছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখানে এই ঘটনার সাথে ওই 7 জন শহীদের হত্যাকারী পুলিশ সদস্যদের বিচার না হওয়ার হয়তোবা কোনো মিল থাকতে পারে বা নাও থাকতে পারে। এটা আমি শুধুমাত্র বই থেকে পড়লাম। আর পুরো ভিডিওতে আমি যত কথা বলেছি সব অনলাইন পোর্টাল এবং বইয়ের রেফারেন্স থেকে। ইয়াসমিন হত্যার পুরো কোর্ট ফাইল সংগ্রহ করে মোহাম্মদ মুমিনুর রহমান একটি বই লেখেন, নাম ইয়াসমিন ধর্ষণ, হত্যা ও বিচার। আপনি যদি ইয়াসমিন হত্যা সম্বন্ধে আরও ডিটেলস জানতে চান তবে এই বইটি পড়তে পারেন। আর এই বইটি সম্বন্ধে যদি জানতে চান, এটির লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। তিনি দীর্ঘদিন শেখ হাসিনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তার জীবনের অনেক কিছু এই বইয়ে তিনি লিখেছেন। আপনারা চাইলে এটিও পড়তে পারেন। এবং আপনাদের যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ।